Assalamu alaikum. Welcome to the lecture 1 of Classics in Translation. I hope you are all doing fine. আজকে আমরা হোমারের ইলিয়াড শুরু করতে যাচ্ছি। হোমারের ইলিয়াড শুরু করার আগে আমাদের কিছু আইডিয়া নিতে হবে। কিছু বিষয় পরিষ্কার আইডিয়া থাকলে আমাদের জন্য স্টাডি করার সুবিধা হবে। শুরুতেই আপনারা যে স্লাইড দেখতে পাচ্ছেন, প্লিজ লুক এট দ্য টাইটেল। Is the Iliad a classic epic? প্রথমে একটা প্রশ্ন, হোমারের ইলিয়াডকে কি আমরা ক্লাসিক এপিক বলতে পারি কি না? তাহলে এখানে কোয়েশ্চেনটা আমাদেরকে কি জিজ্ঞেস করছে, ইলিয়াডকে কি আমরা ক্লাসিক এপিক বলতে পারি কিনা? আপনারা কি কেউ এপিক সাথে পরিচিত? ইপিআইসি, এপিক। এপিক শব্দটার মানে কি কেউ বলতে পারবেন? What is the meaning of epic? Epic কাকে বলে? মহাকাব্য। হ্যাঁ, পোয়েম, মহাকাব্য। আর কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা এপিক বলতে পারি? এপিক বলতে আমরা বুঝাই লং ন্যারেটিভ পোয়েম উইথ ফুল অফ অ্যাকশনস এন্ড অ্যাডভেঞ্চার। অবশ্যই এটা একটা মহাকাব্য, একটা কবিতা, বাট ইট ইজ আ লং পোয়েম, ভেরি লং, অনেক বড় হবে, বিশাল সাইজের হবে, কয়েক হাজার লাইন থাকবে এই কবিতায়, এবং এটা হচ্ছে একটা ন্যারেটিভ এপিক হিরো থাকে, ন্যারেটিভ পোয়েম থাকবে। এটা হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম, মানে এই কবিতার মাধ্যমে আমরা কাহিনী জানতে পারবো। দিস এপিক উইল টেল আস আ স্টোরি। এপিকের মাধ্যমে আমরা এক বিশাল গল্প, এক বিশাল কাহিনীর সাথে পরিচিত হব। আ লং ন্যারেটিভ পোয়েম, ন্যারেটিভ মানে স্টোরি, কবিতার মাধ্যমে একটা গল্প আমাদের সামনে উপস্থাপন করা হবে। আ লং ন্যারেটিভ পোয়েম উইথ ফুল অফ অ্যাকশনস। এতে প্রচুর অ্যাকশন থাকবে, যুদ্ধ থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে। ফুল অফ অ্যাকশনস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স। আ লং ন্যারেটিভ পোয়েম ফুল অফ অ্যাকশনস অ্যান্ড অ্যাডভেঞ্চার। আপাতত এইটুকু আমরা মাথায় রাখি। এপিক বলতে আমরা বুঝবো লং ন্যারেটিভ পোয়েম উইথ ফুল অফ অ্যাকশনস অ্যান্ড অ্যাডভেঞ্চার। এরপর এখানে আরেকটা শব্দ এর সাথে আমরা পরিচিত হই, শব্দটা হচ্ছে ক্লাসিক। CLASSIC, ক্লাসিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লাসিক? ক্লাসিক শব্দটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লাসিক? ক্লাসিক লিটারেচার যে আমরা বলবো, মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লাসিক? আমরা এই মানেটাতে আমরা, হ্যাঁ, এটা আসছি আমরা। প্রথমে আমরা এই প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরের পর আমরা যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আমরা এক্সপ্লোর করে আসি। যদি আমরা প্রমাণ করতে চাই, যদি আমরা দাবি করতে চাই যে হোমারের ইলিয়াড একটা ক্লাসিক এপিক, তাহলে আমাদের আরো কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, is it a recognized and established work of art in world literature? বিশ্ব সাহিত্যে, বিশ্ব সাহিত্যে এই টেক্সট, এটা কি রিকগনাইজড, এস্টাবলিশড ওয়ার্ক অফ আর্ট? সবাই কি এই টেক্সটটাকে, সেটা গল্প, উপন্যাস, যাই হোক না কেন, সেটাকে কি ওয়ার্ক অফ আর্ট, শিল্পকর্ম হিসেবে বিবেচনা করছে কিনা পৃথিবীর সবাই?
ইজ ইট রিকগনাইজড? রিকগনাইজড বলতে এটা সবাই এক বাক্যে স্বীকার করবে, সবাই এক বাক্যে স্বীকার করবে, সেটা গল্প, উপন্যাস, নাটক, কবিতা অথবা মহাকাব্য, এপিক, যাই হোক না কেন, সবাই রিকগনাইজ করবে। এভরিওয়ান উইল রিকগনাইজ দ্যাট ইট ইজ অ্যান ওয়ার্ক অফ আর্ট। এটা একটা শিল্পকর্ম, সবাই রিকগনাইজ করবে। অ্যান্ড এস্টাবলিশড ওয়ার্ক অফ আর্ট। এস্টাবলিশড বলতে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত বলতে একটা প্রতিষ্ঠিত শিল্পকর্ম, এস্টাবলিশড ওয়ার্ক অফ আর্ট। এটা কি হতে পারে? আপনারা কি কেউ আন্দাজ করতে পারেন? স্যার সবার মানে সবার সবার কাছে অ্যাকসেপ্টেড। সেটা তো রিকগনাইজড, একটু আগে যেটা বললাম রিকগনাইজড। তাহলে এস্টাবলিশড শব্দটা আমরা যখনই শিল্পকর্ম, যখনই সাহিত্যের বেলায় এস্টাবলিশড শব্দটা বলবো, আমরা আমাদের বেলায় এস্টাবলিশড যখন বলি, যখন আমরা বলি যে লোকটা এস্টাবলিশড, তখন সেটা বলতে আমরা কি বোঝাই? যে তার যথেষ্ট অর্থ সম্পদ আছে, তার প্রপার্টি আছে, সমাজে তার সেলফ ডিপেন্ডেন্ট। আচ্ছা, এইখানে তাহলে আমরা একটা এপিক যদি আমি এস্টাবলিশ দাবি করতে চাই, তাহলে সেটার কি যোগ্যতা থাকা উচিত? আন্দাজ করেন, লেটস গেস। একটু আগে নীলিমা অলরেডি উত্তরটা দিয়ে দিয়েছেন। নীলিমা সবার প্রথমেই এই উত্তরটা দিয়ে দিয়েছিলেন। নীলিমা বলেছিলেন পুরনো, ওল্ড। একটা সাহিত্যকর্ম, গল্প, উপন্যাস, কবিতা অথবা মহাকাব্য যত পুরাতন হয়, the older it is, the more established it is. সাহিত্যকর্ম যত পুরাতন হবে, যত পুরাতন হবে, সেটার এস্টাবলিশমেন্ট তত পোক্ত হবে, সেটা তত বেশি এস্টাবলিশড। তাহলে আমরা এই পয়েন্টটাকে কিভাবে জাস্টিফাই করব? প্রথমেই আমরা আমাদের প্রমাণ করতে হবে হোমারের ইলিয়াড এটা একটা রিকগনাইজড এন্ড এস্টাবলিশড ওয়ার্ক অফ আর্ট ইন ওয়ার্ল্ড লিটারেচার। বিশ্ব সাহিত্যে হোমারের ইলিয়াড একটা সুপরিচিত, সবাই সর্বজন স্বীকৃত, রিকগনাইজড এন্ড সুপ্রতিষ্ঠিত, এস্টাবলিশড শিল্পকর্ম, ওয়ার্ক অফ আর্ট। পৃথিবীতে যত বড় বড় শিল্প সমালোচক আছেন, যত শিল্পানুরাগী আছেন, সবাই এক বাক্যে স্বীকার করবে, this literary piece is a work of art. সাহিত্যকর্ম, মহাকাব্য, it will be recognized and established. সর্বজন স্বীকৃত, recognized, সবাই স্বীকার করবে, this is an work of art, established, সুপ্রতিষ্ঠিত, as a work of art, শিল্পকর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত। তাহলে ক্লাসিক যদি হতে হয়, আমরা যদি কোনো কোনো সাহিত্যকর্মকে ক্লাসিক দাবি করতে চাই, তাহলে সবার আগে এই দুটো কোয়ালিটি থাকতে হবে। It should be recognized as a work of art, it should be established as a work of art. যত বড় বড় শিল্প অনুরাগী, শিল্প সমালোচক থাকবেন, সবাই সেটাকে স্বীকৃতি দেবে as a work of art, one of the best in its class, ওই ক্লাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্য কর্মগুলোর মধ্যে একটা। and established, সুপ্রতিষ্ঠিত হবে, পুরাতন হতে হবে, মোটামুটি at least 200 years, অন্তত 200 বছরের পুরাতন হতে হবে। মানে হচ্ছে 200 বছর ধরে, 200 বছর ধরে, for 200 years at least, এটাকে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, শিল্পকর্ম হিসেবে সবাই স্বীকার করে নেবে। এটা হচ্ছে আমরা প্রথম পয়েন্ট।
আমরা নেক্সট পয়েন্টে আসি। Does it portray the basic human emotions? Basic human emotions, universal human emotions, আমাদের যে মৌলিক আবেগ অনুভূতি, মানুষের মানবীয় আবেগ অনুভূতি, এই আবেগ অনুভূতির প্রকাশ আমরা কি এই মহাকাব্যে পাচ্ছি কিনা, আমরা কি এই সাহিত্যকর্মে বেসিক হিউম্যান ইমোশনের পোর্ট্রায়াল, প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি কিনা। বেসিক হিউম্যান ইমোশনস বলতে ফিয়ার, ভীতি, জেলাসি, ঈর্ষা, হেট্রেড, ঘৃণা, লাভ, ভালোবাসা, এগুলো হচ্ছে সব আমাদের মূল একদম মৌলিক মানবীয় আবেগ অনুভূতি। ফিয়ার, জেলাসি, হেট্রেড, লাভ, আরো আছে, আরো অনেক আছে। একটা মহাকাব্যকে যদি আমরা ক্লাসিক দাবি করতে চাই তাহলে এটা অবশ্যই থাকা জরুরি। পোর্ট্রায়াল অফ ইউনিভার্সাল বেসিক হিউম্যান ইমোশনস, আমাদের যে মৌলিক আবেগ তার একটা প্রতিফলন থাকবে। পয়েন্ট নাম্বার 3, does it portray the broad picture of human relationships? মানুষে মানুষের যে সম্পর্ক, মানবীয় সম্পর্ক, মানুষে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রতিচ্ছবি, সেই সম্পর্কের ছবি আমরা খুঁজে পাচ্ছি কিনা। মহাকাব্যটি যখন আমরা পড়ব তখন মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা একটা সার্বিক ধারণা পাবো। মানুষের সাথে মানুষের সম্পর্কের প্রতিচ্ছবি আমরা খুঁজে পাবো। হিউম্যান রিলেশনশিপস, অনেক ধরনের হিউম্যান রিলেশনশিপস আমরা খুঁজে পাই। ফ্যামিলিয়াল রিলেশনশিপ, ফাদার সন রিলেশনশিপ, মাদার ডটার রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, এরকম অনেক লেভেলের ফ্যামিলি রিলেশনশিপ আমরা আমাদের জীবনে লক্ষ্য করি। তারপর আছে রোমান্টিক রিলেশনশিপ বিটুইন লাভার অ্যান্ড বিলাভেড। তারপর আমরা খুঁজে পাই ফ্রেন্ডশিপ। আবার প্রফেশনাল লাইফে আমরা নানা রকম সম্পর্ক পাই। দ্য রিলেশনশিপ বিটুইন বস অ্যান্ড হিজ সেক্রেটারি, দ্য রিলেশনশিপ বিটুইন কমান্ডার অ্যান্ড সাবঅর্ডিনেটস। এই যে এইসবও কিন্তু মানে আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে আমরা নানা রকম সম্পর্কে জড়িয়ে যাই। পারিবারিক সম্পর্ক, আবেগীয় রোমান্টিক সম্পর্ক, প্রাতিষ্ঠানিক পেশাগত অকুপেশনাল রিলেশনশিপ, নানা ধরনের হিউম্যান রিলেশনশিপ আমাদের জীবনে আমরা প্রত্যক্ষ করি, আমরা সেই সম্পর্কের মধ্য দিয়ে যাই। এই হিউম্যান রিলেশনশিপের একটা সামগ্রিক ছবি আমরা ক্লাসিক লিটারেচারে খুঁজে পাওয়া কথা। যদি আমরা কোনো সাহিত্যকর্মকে ক্লাসিক দাবি করতে চাই তবে সেখানে মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত, মানুষের সাথে মানুষের সম্পর্কটা কেমন, তার একটা প্রতিচ্ছবি আমরা খুঁজে পাব। পরের পয়েন্টে আসি, does it portray the reflection of life, a comprehensive picture of human life? মানুষের জীবনের একটা সামগ্রিক ছবি, মানুষের জীবনযাপন, জীবনধারা, তার একটা সামগ্রিক ছবি, প্রতিফলন আমরা সাহিত্যে খুঁজে পাব। যদি কোনো সাহিত্য কর্মকে আমরা ক্লাসিক দাবি করতে চাই তবে অবশ্যই সেখানে মানুষের জীবনের সামগ্রিকতা, মানুষের জীবন, মানব জীবনের প্রতিফলন থাকা জরুরি। যখনই আমরা ক্লাসিক লিটারেচার স্টাডি করব তখন আমরা আমাদের জীবন সম্পর্কে জানতে পারব। উই উইল লার্ন অ্যাবাউট আওয়ার লাইফ, আমাদের কিভাবে জীবন যাপন করা উচিত, হাউ উই অট টু লিভ, হাউ উই শুড লিভ, আমাদের জীবন যাপন কেমন
জীবনের ছবিটা, চলচ্চিত্র, জীবনের চলচ্চিত্র আমরা খুব কাছ থেকে দেখব, মনোযোগ দিয়ে দেখব। রিফ্লেকশন অফ লাইফ, জীবনের প্রতিফলন। ক্লাসিক যদি দাবি করতে চাই তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এখানে জীবনের প্রতিফলন আছে। Here we will find reflection of life. লাস্ট পয়েন্টে আমরা যেটা মাথায় রাখতে হবে, can anybody from past, present or future, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে কোনো সময়, 1000 বছর আগে হোক, বর্তমানের যে কোনো জায়গার যে কোনো দেশ জাতির মানুষ হোক, ভবিষ্যৎ 1000 বছর ভবিষ্যতে যে কোনো মানুষ হোক না কেন, can anybody from past, present or future relate himself or herself to the narrative or story? অতীত, বর্তমান, ভবিষ্যতের যে কেউ কাহিনীর সাথে নিজেকে রিলেট করতে পারে কিনা, নিজেকে একাত্ম করতে পারে কিনা। Does it touch human heart? এটা আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারে কিনা। Does it touch our human heart? আমরা কি ফিল করতে পারি কিনা কাহিনী, আমরা কি আমাদের হৃদয় দিয়ে অনুভব করতে পারি কিনা, ফিল করতে পারি কিনা। সহজ কথায় আমার ভালো লাগছে কিনা। যখন আমার হৃদয় স্পর্শ করে গল্প, তখন আমাদের গল্পটা ভালো লাগে, আমরা গল্পের প্রেমে পড়ে যাই, আমরা গল্পটাকে ভালোবাসি, কারণ আমাদের হৃদয় স্পর্শ করেছে। আলটিমেটলি যদি আমার কাহিনী ভালো না লাগে তাহলে সেটাকে তো আমরা ক্লাসিক বলতে পারবো না। ক্লাসিক লিটারেচার মানেই এটা বেশিরভাগ মানুষেরই হৃদয় স্পর্শ করেছে। এই জন্যই হাজার হাজার বছর ধরে এই ক্লাসিক লিটারেচার গুলো, মহাকাব্যগুলো টিকে থাকে। এখন আমরা আপনাদের কাছ থেকে গ্রুপ ডিসকাশন এক্সপেক্ট করছি। প্রথমেই আমি রিকোয়েস্ট করব আফরোজা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন আফরোজা? জি স্যার। আপনি ফার্স্ট পয়েন্টটা যদি আমাদের সাথে একটু ডিসকাস করেন বাংলায়, সহজ ভাষায়। ওকে স্যার। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে, ইজ ইট আ রেকগনাইজড অ্যান্ড এস্টাবলিশড ওয়ার্ক অফ আর্ট ইন ওয়ার্ল্ড লিটারেচার। দ্যাট মিনস যে এটা সর্বপ্রথম রেকগনাইজড, দ্যাট মিনস মানে সর্বজন পরিচিত কিনা সেটা দেখতে হবে, যে সবাই এটাকে চিনে কিনা বা সর্বজন স্বীকৃত কিনা। অ্যান্ড এস্টাবলিশড মিনস যে এটা আই মিন অনেক বছর আগে হচ্ছে এটা এস্টাবলিশড হয়েছে কিনা, বা এটা ক্লাসিক কিনা, মানে অনেক বছর পুরনো কিনা সেটা। এই দুটো হচ্ছে মেইন বৈশিষ্ট্য, যে ইজ ইট আ রেকগনাইজড, দ্যাট মিনস সর্বজন স্বীকৃত, অ্যান্ড এস্টাবলিশড দ্যাট মিনস অনেক পুরনো পুরনো সময় হচ্ছে এস্টাবলিশড কিনা ওয়ার্ক অফ আর্ট। এবং এটা হচ্ছে একটা ওয়ার্ক অফ আর্ট হতে হবে, মানে আই মিন নর্মাল কোনো পোয়েম বা কোনো কিছু না, এটাকে একটা ওয়ার্ক অফ আর্ট হতে হবে ইন ওয়ার্ল্ড লিটারেচার। দ্যাট মিনস সবাই এটাকে চিনবে, বা একটা পিস অফ আর্ট হিসেবে সবাই এটাকে জানবে, সেটা। যে কোনো একটা নির্দিষ্ট এলাকার জন্য না, শুধু এশিয়া বা আফ্রিকা বা পুরো ইউরোপ, ওয়ার্ল্ডের জন্য আর কি স্যার। এটা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কালচার, যে কোনো সংস্কৃতির মানুষ এটাকে শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি দেবে। জি স্যার। যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এটাকে বলবে দিস ইজ অ্যান ওয়ার্ক অফ আর্ট। জি স্যার। আর অন্তত অ্যাটলিস্ট 200 বছর, পুরনো অন্তত হতে 200 হবে। বছরের পুরাতন হতে হবে, মানে এটা অ্যাটলিস্ট 200 বছর টিকে থাকবে জি স্যার। মানুষের হৃদয়ে, 200 বছর অন্তত। জি স্যার। এটা ক্লাসিক লিটারেচারের একটা মূল শর্ত, বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। থ্যাংক ইউ আফরোজা। জি স্যার। Now I will request
মোহাম্মদ ইমন খান। ইমন, আপনি দ্বিতীয় পয়েন্টটা একটু আমাদের সাথে ডিসকাস করেন। ইমন দেখতে পাচ্ছেন? Yes, sir. নাম্বার 2 পয়েন্টটা একটু আমাদের সাথে আলোচনা করেন। Number 2 point is, does it portray basic human emotion, fear, jealousy, hatred, and love? Uh, তো আসলে মানুষের যে মূল অ্যাকচুয়ালি ইমোশন সেটা সেটাকে পোর্ট্রে করে কিনা, যেরকম ভয়, হিংসা, ঘৃণা, ভালোবাসা, and 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 এটা সেটা এটা গল্প হোক বা উপন্যাস হোক, সেখানে কি থাকতে হবে? বেসিক হিউম্যান ইমোশন। এর পোর্ট্রেয়াল থাকতে হবে। হ্যাঁ, আমাদের যে মূল আবেগ অনুভূতি, yes, sir. মৌলিক আবেগ, সেটার কি থাকতে হবে? পোর্ট্রে থাকতে হবে। প্রতিফলন থাকতে হবে। Yes, sir. গল্পটা যখন পড়বো, সেই গল্পে আমরা এই হিউম্যান ইমোশন গুলো খুঁজে পাবো, তাই তো? Yes, sir. আমরা হেট্রেড, হিংসা, বিদ্বেষ, ভয়, ভালোবাসা, করুণা, এই যে ইমোশন গুলো, এই ইমোশন গুলো আমরা খুঁজে পাবো। কাহিনী পড়তে পড়তেই আমরা এই ইমোশন গুলো খুঁজে পাবো। যদি Yes, sir. আমরা কোনো ইমোশন খুঁজে না পাই, তাহলে কিন্তু সেটা আমাদেরকে টাচ করবে না। করবে কি? No, sir. করবে না। আমাদের হৃদয়টাকে স্পর্শ কি করে? ইমোশন, আবেগ অনুভূতি। ওকে, Yes, sir. থ্যাংক ইউ ইমন। নূর ইসলাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। 3 নাম্বার পয়েন্টটা একটু আমাদের সাথে আলোচনা করেন তো। ডাজ ইট পোর্ট্রে দ্য ব্রড পিকচার অফ হিউম্যান রিলেশনশিপস? ডাজ ইট পোর্ট্রে দ্য ব্রড পিকচার অফ হিউম্যান রিলেশনশিপ মানে হচ্ছে স্যার, মানুষের সাথে যে মানুষের সম্পর্কটা আর কি, সেটা যে ধরনের সম্পর্ক, মানে নানা সম্পর্ক হতে পারে। কর্মচারীর সাথে বসের সম্পর্ক, অথবা একজন সাথে আরেকজনের ভালোবাসার সম্পর্ক, বা মানে পিতার সাথে তার সন্তানের সম্পর্ক, মানে মানে বিভিন্ন ধরনের সম্পর্ক আর কি। এটা মানুষের সাথে মানুষের যে সম্পর্কটা, এটা মানে এইটারই প্রতিফলন আমরা দেখবো আর কি, সাহিত্যের মধ্যে আমরা ইয়ে করতে পারবো। কেন বলেন তো এই জিনিসটা কেন জরুরি? স্যার এই জিনিসটা জরুরি কারণ হচ্ছে স্যার, এটা হচ্ছে মানে মহাকাব্যের মধ্যে হচ্ছে সম্পর্ক যদি না থাকে স্যার, তাহলে তো মানে কোন ইমোশন, মানে মৌলিক যে অনুভূতিগুলো, ওগুলো তো স্যার আসবে না। আসবে না, এমনকি আমরা ফিলও করতে পারবো না, তাই না? আমরা ফিল করতে পারবো না। হ্যাঁ স্যার। আমাদের জীবনের সাথে আমরা মিলাতে পারবো না। আমরা সবাই কারো না কারো ভাই, কারো না কারো বন্ধু, কারো না কারো প্রেমিক। আমরা আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক, আমাদের নানা নানি তাদের সাথে সম্পর্ক, আমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, আমরা ইউনিভার্সিটিতে আছি, আমাদের শিক্ষক ছাত্রের সম্পর্ক, আপনারা কর্মস্থলে যাবেন, আপনাদের বস কলিগদের সাথে আপনার সম্পর্ক থাকে। এই যে রিলেশনশিপ গুলো, এই রিলেশনশিপ গুলো যখনই আমরা গল্পের মধ্যে খুঁজে পাই, তখন আমরা নিজের সাথে মিলাতে পারি, আমার জীবনে তো এই সম্পর্ক আছে, তখন আমরা ফিল করি। হিউম্যান রিলেশনশিপটা যখন ফুটে ওঠে, তখন আমরা সেটাকে এনজয় করতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর রাবিনা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। রাবিনা, আপনি এই 4 নাম্বার পয়েন্টটা একটু আমাদের সাথে আলোচনা করেন তো। 4 নাম্বার পয়েন্টটা। Does it portray the reflection of life? মানুষের লাইফে যে মানে স্যার, আমাদের প্রতিনিয়ত লাইফে অনেক কিছুই ঘটনা থাকে, বা অনেক কিছুই স্টোরি বা বেসিক অনেক কিছুই ঘটে। তো পোয়েট্রির থ্রুতে এটা রিফ্লেক্ট কিভাবে আমরা করি বা হয়? হ্যাঁ, আমাদের জীবনের গল্প। জি।
এই যে আমাদের জীবন কিন্তু সবসময় একরকম চলে না, কিন্তু উত্থান পতন থাকে। জি কখনো আমাদের জীবনে ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, উঁচু নিচু, কখনো ভালো কখনো খারাপ। আমাদের জীবনের শুরু, আমাদের জীবনের শেষ, জীবনের মাঝখানে আমরা হয়তো উন্নতি করি, আমাদের ক্ষয় হয়, আমরা জিতে যাই, আমরা হেরে যাই। এই যে হার জিতের গল্প, এটি তো আমাদের জীবন, তাই না? জি দ্য রিফ্লেকশন অফ লাইফ, আমাদের জীবনের ছবি ফুটে উঠতে হবে। আমি গল্প পড়ি, উপন্যাস পড়ি, সেখানে যদি আমার জীবনের গল্প না থাকে, জীবনের গল্প যদি না থাকে, আমরা তো ফিল করতে পারবো না, তাই না? রিলেট করতে পারবো না। Yes, sir. জীবনের গল্প আছে মানেই হচ্ছে সেখানে হিউম্যান রিলেশনশিপের গল্প আছে। জীবনের গল্প আছে মানেই হচ্ছে সেখানে আমাদের ইমোশনের গল্প আছে। বুঝতে পারছেন? Yes, sir. বুঝতে পারছেন? Yes, sir. থ্যাংক ইউ। ওকে, নাও I would like to request সাইদা সুলতান আর নীলিমা, আপনি লাস্ট পয়েন্টটা একটু র্যাপ আপ করবেন আমাদের সাথে। নীলিমা। জি স্যার। স্যার আমি একবার একটু দেখে নিচ্ছি। হ্যাঁ প্লিজ। স্যার এখানে বোঝানো হচ্ছে যে পাস্ট, তারপর ফিউচার আর প্রেজেন্ট, এগুলোর সাথে মানে আমরা আমাদের নিজেদের সাথে ওই এফেক্ট গুলোর সাথে রিলেট করতে পারি কিনা, আমাদের হার্টকে এটা টাচ করছে কিনা। মানে জিনিসটা মানে আমরা যেটা পড়েছি যে লিটারেচার হলো আমাদের লাইফেরই একটা রিফ্লেকশন। এখানে রিফ্লেকশনটা এমন লাইফের রিফ্লেকশন হইতে হবে যে যেটা এভরিওয়ান কানেক্ট করতে পারে, মানে কানেক্টেড হতে পারে সেটার সাথে। না হলে তো আমরা থেকে কোনো এডুকেশন বা শিক্ষা নিতে পারবো না। সো আমাদের শেখার জন্য বা আমাদের হার্টকে টাচ করার জন্য এটা আমাদের সবার সাথে, নিজেদের সাথেই এটা মানে রিলেটেড হতে হবে। হ্যাঁ, এখন এমন একটা গল্প আপনি পড়তেছেন যেটা শুধুমাত্র 2000 সালের মানুষ, 2000 সালের পরে যারা আছে তারা শুধু বুঝতে পারবে। ইয়েস স্যার, মানে সর্বকালের সর্বযুগের হইতে হবে। হ্যাঁ, it should stand the test of time and space, সর্বকালের সর্বযুগের, স্যার স্থান ও কালের বিচারে উত্তীর্ণ হতে হবে আর কি। জি বলেন। স্যার অ্যাকচুয়ালি এটা এই কারণে যে স্যার ওই যে আগেই স্যার একটা স্টেপ দেওয়া ছিল যে হিউম্যান যেসব বেসিক ইমোশন গুলো থাকবে সেগুলো হচ্ছে থাকতে হবে। সো যেটার কারণে স্যার আমরা অবশ্যই আমাদের ফিজিক্যাল লাইফ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। জি স্যার। এটাতে বেসিক হিউম্যান ইমোশন, হিউম্যান রিলেশনশিপ, রিফ্লেকশন অফ লাইফ, মানে আমাদের জীবনের মূল বিষয়গুলো ফুটে উঠবে। এই জন্য কিন্তু আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যে সময়েরই আমরা পাঠক হই না কেন, আমরা কিন্তু রিলেট করতে পারবো, আমরা কিন্তু ফিল করতে পারবো, আমাদের হৃদয়কে স্পর্শ করবে। যখনই আমাদের হৃদয়কে স্পর্শ করবে তখনই কিন্তু সবাই রিকগনাইজ করবে, স্বীকৃতি দিবে যে হ্যাঁ, দিস ইজ অ্যান ওয়ার্ক অফ আর্ট। সবাই যখন বলবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তখন কিন্তু ইট উইল বি এস্টাবলিশড, এটা তখন প্রতিষ্ঠিত হয়ে যাবে শিল্পকর্ম হিসেবে। এই সব কিছু মিলিয়ে, এই সবগুলো পয়েন্ট যদি আমরা মিলাতে পারি, recognition, establishment of work of art, recognition and establishment as a work of art, portrayal of basic human emotion, picture of human relationships, comprehensive portrayal of reflection of life, and heart touching, আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারে। এই সবগুলো যখন হয়ে যাবে তখন এই সাহিত্য কর্মটা স্থান ও কালের বিচারে উত্তীর্ণ হবে। ইট উইল স্ট্যান্ড দ্য ট্রায়াল অফ টাইম অ্যান্ড স্পেস। স্থান ও কালের বিচারে উত্তীর্ণ হওয়া মানে হচ্ছে টাইমলেস, এটা সব সময় টিকে থাকবে। এই নলেজটুকু আমাদের দরকার, এই নলেজটুকু আমাদের লাগবে। এই সবগুলো বৈশিষ্ট্য, এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা কোনো সাহিত্যকর্মে পাই, তবে আমরা সেই সাহিত্যকর্মটাকে ক্লাসিক লিটারেচার বলতে পারি। সেটা গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, কবিতা হতে পারে, মহাকাব্য হতে পারে, উপন্যাস, নাটক হতে পারে। এখন আমরা আমাদের মিড টার্মের আগে যেই টেক্সটটা পড়বো সেটা হচ্ছে হোমারের ইলিয়াড।
ILIAD, ইলিয়াড। এই ইলিয়াড এটা কোনো গল্পও না, এটা কোনো উপন্যাস না, এটা কোনো নাটকও না, এটা একটা মহাকাব্য, এপিক, a long narrative poem with full of actions and adventures. বিশাল এক মহাকাব্য হোমারের ইলিয়াড। এই হোমারের ইলিয়াডটা আমরা এনজয় করার চেষ্টা করব এবং একই সাথে এই পয়েন্টগুলো আমরা বারবার মনে করার চেষ্টা করব। আমরা we will try to remember all those characteristics. আমরা যত সামনে যাব আমরা এই পয়েন্টগুলো মনে করার চেষ্টা করব। মূল মহাকাব্যে যাওয়ার আগে আমরা আমাদের মহাকাব্যের ক্যারেক্টার্স গুলো, মূল চরিত্রগুলোর সম্পর্কে কিছু ধারণা নেই। তাওহিদ আহমেদ দেখতে পাচ্ছেন? তাওহিদ স্যার দেখতে পাচ্ছি না, ক্লিয়ারলি বুঝতে পারি না স্যার। আচ্ছা, আপনি একটু প্রথমটা পড়ার চেষ্টা করেন তো। ফার্স্ট আমি একটু বড় করে দিচ্ছি, দেখেন তো। আচ্ছা, এখন মনে হয় দেখতে পারবেন। জি স্যার। হ্যাঁ, প্রথমটা পড়েন। দ্য কিং অফ মেসিনিয়া। এটার উচ্চারণ হচ্ছে মাইসিনি and leader of the আকাইয়ান Greek army. গ্রিক, এই যে এখনকার সময় গ্রিক বলে না, গ্রিসের মানুষজন, জি জি, হাজার হাজার বছর আগে এই গ্রিকদের নাম ছিল, এই জাতিটার নাম ছিল আকাইয়ান, ACAEAN, আকাইয়ান। তাহলে এই চরিত্রটার নাম আপনি একটু পড়েন। সরি, চলে গেছে, আমি আবার এনে দিচ্ছি। হ্যাঁ, হাইলাইট করেছি, দেখেন তো নামটা জি, পড়া জি, যায় জি। কিনা। আগামেমনন। অ্যাগামেমনন, জি, AGA, MEM, নন, অ্যাগামেমনন। নন, বলেন একবার। আগামেমনন। অ্যাগামেমনন, জি স্যার। লম্বা নাম, একটু ধৈর্য ধরে দেখতে হবে। আপনি প্রথমবারে যদি ক্যাচ করে ফেলতে পারেন পরে আর সমস্যা হবে না। অ্যাগামেমনন, এই ক্যারেক্টারটা আমাদের মনে রাখতে হবে, কাজে লাগবে। নামটা একটু কঠিন, অ্যাগামেমনন। এই অ্যাগামেমনন হচ্ছে মাইসিনির রাজা এবং সে হচ্ছে সুপ্রিম কমান্ডার ইন চিফ অফ দ্য গ্রিক আর্মি, আকাইয়ান আর্মি। বিশাল গ্রিক আর্মির সর্বাধিনায়ক, মূল নেতা হচ্ছেন অ্যাগামেমনন, one of the most powerful leaders in ancient Greece. প্রাচীন গ্রিসের সবচেয়ে শক্তিশালী নেতাদের মধ্যে একজন অ্যাগামেমনন। গ্রিসের অনেকগুলো দেশ, অনেকগুলো রাজ্যের তার অধীনে ছিল। ছোট ছোট রাজ্যগুলো অ্যাগামেমননের কথা মতো চলত। গ্রিক কনফেডারেশন, গ্রিক যে একটা কনফেডারেশন ছিল, অনেকগুলো অঙ্গরাজ্য, বিশাল এক সৈন্যবাহিনী। এই গ্রিকদের সর্বাধিনায়ক, কমান্ডার ইন চিফ, সুপ্রিম কমান্ডার ছিলেন অ্যাগামেমনন। অ্যাগামেমনন, দ্য কিং অফ মাইসিনি অ্যান্ড লিডার অফ আকাইয়ান আর্মি। আমরা একটু জাস্ট নামটা মাথায় রাখেন, আমাদের আস্তে আস্তে আমাদের মনে থাকবে ধীরে ধীরে, টেনশনের কিছু নাই। ওকে তাওহিদ, পরেরটা একটু পড়েন। পরেরটা হচ্ছে অ্যাকিলিসটা একটু পড়েন। Achilles, the most powerful warrior in the Greek army. থ্যাংক ইউ।
অ্যাকিলিস হচ্ছে গ্রিক আর্মির সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, দ্য গ্রেটেস্ট গ্রিক ওয়ারিয়ার। লেজেন্ড অনুযায়ী পুরো গ্রিক আর্মি একদিকে আর অ্যাকিলিস অন্যদিকে। অ্যাকিলিস ইজ ওয়ান ম্যান আর্মি। পুরো পুরো আর্মির শক্তি অ্যাকিলিসের মধ্যে আছে। অ্যাকিলিস এতটাই শক্তিশালী, দাড়িপাল্লার একদিকে যদি পুরো গ্রিক আর্মিকে রাখা হয়, আরেকদিকে যদি অ্যাকিলিসকে রাখা হয়, তাহলে সমান। অ্যাকিলিস ইজ ইকুয়াল টু দ্য হোল গ্রিক আর্মি, ওয়ান ম্যান আর্মি, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার অফ গ্রিক আর্মি। অ্যাগামেমনন হচ্ছে সেই আর্মির সুপ্রিম কমান্ডার, সুপ্রিম লিডার। এই অ্যাগামেমননের আর্মির, গ্রিক আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হচ্ছে অ্যাকিলিস, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার ইন গ্রিক আর্মি। তাহলে অ্যাকিলিস এটা ঠিক যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাবান, পাওয়ারফুল, দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার, কিন্তু আরেকটা বিষয় সত্যি যে অ্যাকিলিস কিন্তু অ্যাগামেমননের অধীনে। অ্যাকিলিস ফাইটস আন্ডার অ্যাগামেমননস কমান্ড। অ্যাগামেমননের কথা অনুযায়ী অ্যাকিলিস কিন্তু চলবে, যদিও অ্যাকিলিস দ্য গ্রেটেস্ট গ্রিক ওয়ারিয়ার। ওকে, থ্যাংক ইউ তৌহিদ। আলী সাদমান, আপনি কি দেখতে পাচ্ছেন? সাদমান, সাদমান দেখতে পাচ্ছেন? ওকে, আফরোজা। Yes, sir. থেটিস, দেখেন থেটিস একটা ক্যারেক্টার আছে। জি স্যার। থেটিসের পরিচয়টা আমাদের সাথে একটু তুলে ধরেন। থেটিস, হু ইজ থেটিস? সি নায়াম, নিম্ফ, এটার উচ্চারণ নিম্ফ। হচ্ছে নিম্ফ। জি স্যার, নিম্ফ, মাইনর গডেস অ্যান্ড দ্য ডিভোটেড মাদার অফ অ্যাকিলিস। এই যে একটু আগে বললাম অ্যাকিলিস গ্রিক আর্মির সবচেয়ে শক্তিশালী সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অ্যাকিলিস। এই অ্যাকিলিসের মা হচ্ছেন থেটিস। এই থেটিস কিন্তু সাধারণ মানুষ নন। একটু আগে আমরা যে দুইজনের কথা বললাম, অ্যাগামেমনন মর্টাল, মানুষ, অ্যাকিলিস মানুষ, কিন্তু থেটিস, শি ইজ নট আ মর্টাল, শি ইজ নট আ হিউম্যান বিং। থেটিস হচ্ছেন একজন সি গডেস, সমুদ্রের দেবী, সমুদ্রের একজন মাইনর গডেস। সমুদ্রে অনেক দেবী আছেন, সেই দেবীদের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান হচ্ছেন থেটিস। আর দ্য ডিভোটেড মাদার অফ অ্যাকিলিস, অ্যাকিলিসের মা একজন সি নিম্ফ, থেটিস। কেন আমরা এই ক্যারেক্টারটা এখানে উল্লেখ করলাম? আপনারা অলরেডি বুঝতে পারছেন, এখানে মা ছেলে চলে এসেছে, তার মানে অবশ্যই আমরা এখানে হিউম্যান রিলেশনশিপের বিষয়টা আসবে। থেটিস আর অ্যাকিলিসের যে সম্পর্ক, এটা মা ছেলের সম্পর্ক, এটা কিন্তু ওই যে হিউম্যান রিলেশনশিপ যখন আমরা আলোচনা করব তখন এটা কিন্তু আসবে। আফরোজা, তারপরের জনের এটা বলেন, জিউস। জিউস সম্পর্কে একটু বলেন। কিং অফ দ্য গডস। কিং অফ দ্য গডস। গ্রিক মিথোলজি সম্পর্কে যদি আপনারা একটু সামান্য পড়াশোনা করেন, ইউটিউবে যদি সার্চ দেন গ্রিক মিথোলজি, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আছে। ভিডিওগুলো দেখবেন যে গ্রিক রূপকথা, গ্রিক পুরাণ রূপকথা, গ্রিক মিথোলজিতে অনেক ধরনের গডস এন্ড গডেসের নাম আপনারা পাবেন। এক এক গডের এক এক রকম ক্ষমতা। এই সমস্ত গডদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী কিং অফ দ্য গডস হচ্ছে জিউস। এই জিউস হচ্ছে কিং অফ দ্য গডস, এবং জিউসের কথা অন্য গডস এন্ড গডেসরা তারা মেনে নেয়, তারা সবাই শোনে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট গড ইন গ্রিক মিথোলজি ইজ জিউস, ZEUS, জিউস।
এরপর ইমন খান, ইমন দেখতে পাচ্ছেন? Yes, sir. একটা ক্যারেক্টারের নাম লেখা আছে, পড়েন তো। Sir, Patroclus. Yes, Patroclus. Patroclus. P-A-T, Pet, Pet, R-O, Petro, C-L-E-S. C-L-U-S, Claus. Yes, sir. Patroclus. কে Patroclus? Sir, Achilles' beloved friend and companion and advisor. ওকে, এখানে একটা বিষয় খেয়াল করবেন, অ্যাকিলিসেস বেস্ট ফ্রেন্ড কিন্তু লিখিনি, লেখা আছে অ্যাকিলিসেস বিলাভেড ফ্রেন্ড। Yes, sir. That means অ্যাকিলিসেস romantic relation. বিলাভেড ফ্রেন্ড। হ্যাঁ, তার মানে এখানে হ্যাঁ ওই টাচটাও আছে। জি, কেন স্যার। টাচটা আছে এটা আপনারা যদি সিরিয়াল নেটফ্লিক্সের যদি সিরিজটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তখনকার ওদের সোসাইটিতে বিলাভেড ফ্রেন্ড এই কথাটার মানে কি। অ্যাকিলিসেস বিলাভেড ফ্রেন্ড, কম্প্যানিয়ন অ্যান্ড অ্যাডভাইজার। একটু আগে বললাম অ্যাকিলিস দ্য গ্রেটেস্ট মোস্ট পাওয়ারফুল গ্রিক সোলজার ইন গ্রিক আর্মি। অনেকে বলে যে গ্রিক মিথোলজিতে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা অ্যাকিলিস, the most powerful warrior in Greek army, Achilles, even the strongest of the soldier in Greek mythology বলা হয় অ্যাকিলিসকে। এই অ্যাকিলিসের সবচেয়ে আদরের, সবচেয়ে সরি প্রিয়, স্যার, সরি কিছু বললেন? সাউন্ডটা ক্লিয়ার না। Patroclus is Achilles' beloved friend, companion and advisor. অ্যাকিলিস যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, অ্যাকিলিসের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে পেট্রোক্লাস, এবং পেট্রোক্লাসের কথা অ্যাকিলিস মূল্যায়ন করে, মূল্য দেয়। অন্য কারো কথা, অন্য কাউকে সে ততটা পাত্তা না দিলেও পেট্রোক্লাসকে সে খুবই গুরুত্ব দেয়। তাহলে আমরা এখানে কি কি ক্যারেক্টার পাচ্ছি? অ্যাগামেমননকে পাচ্ছি, যিনি হচ্ছেন গ্রিক আর্মির সর্বাধিনায়ক। গ্রিক যে সৈন্যবাহিনী, গ্রিক সৈন্যবাহিনীর হেড, সুপ্রিম কমান্ডার, সুপ্রিম লিডার অ্যাগামেমনন। এই অ্যাগামেমনন হচ্ছে গ্রিকদের সর্বাধিনায়ক। গ্রিস যত ছোট ছোট রাজ্য আছে, গ্রিসের যত রাজা আছে সবাই অ্যাগামেমননকে লিডার মানে। অ্যাগামেমনন ইজ সুপ্রিম লিডার অফ গ্রিক আর্মি। আর্মির সবচেয়ে শক্তিশালী সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অ্যাকিলিস। থ্যাটিস হচ্ছে অ্যাকিলিসের মা, একজন সি গডেস, সমুদ্রের দেবী, একজন গুরুত্বপূর্ণ সমুদ্রের দেবী। জিউস, কিং অফ দ্য গডস। গ্রিক মিথোলজিতে যত গডস এন্ড গডেস আছে, জিউস হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং গডস এন্ড গডেসদের রাজা, দ্য মোস্ট সিগনিফিকেন্ট, মোস্ট ইনফ্লুয়েন্সিং গড। এরপর আমরা চিনলাম পেট্রোক্লাসকে। হু ইজ পেট্রোক্লাস? Patroclus Sir, is Achilles' Achilles' friend. সরি, এটা চলে গেছে, আমি নিয়ে আসছি। Companion and advisor. হ্যাঁ, শুধুমাত্র সাথীই না, অ্যাকিলিসকে বিভিন্ন সময় পরামর্শ দেয়, বিভিন্ন কাজে পরামর্শ দেয়। এরা সবাই হচ্ছে মোটামুটি গ্রিক সাপোর্টার, গ্রিক আর্মি। এতক্ষণ আমরা বললাম গ্রিক আর্মির কথা, গ্রিক সৈন্যবাহিনী। অ্যাগামেমনন তো গ্রিক আর্মির সর্বাধিনায়ক, হেড। অ্যাকিলিস গ্রিক আর্মির সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। থেটিস অ্যাকিলিসের মা, মানে থেটিস এই গ্রিক আর্মিকে সাপোর্ট করবে। জিউস হচ্ছেন এই জায়গায় নিউট্রাল পজিশনে, আর পেট্রোক্লাস হচ্ছে অ্যাকিলিসের বন্ধু, সেও কিন্তু গ্রিক। মানে এই সাইডে আমরা যাদেরকে পেলাম জিউস বাদ দিয়ে, এরা সবাই হচ্ছে গ্রিক সাপোর্টার, গ্রিক সাইডে। এবার আমরা আরেকটা পার্টিতে যাচ্ছি। একটা যুদ্ধে যেমন দুইটা সাইড থাকে, আমরা
এই মহাকাব্যে যে যুদ্ধ সম্পর্কে জানবো, সেই যুদ্ধের দুইটা সাইড, একদিকে আছে গ্রিকরা, আরেকদিকে আছে ট্রোজানরা। ট্রোজান সাইডে কারা কারা আছে আমরা একটু দেখি। হেক্টর, হেক্টর সম্পর্কে পড়বেন কে? নূর ইসলাম পড়েন তো হেক্টর সম্পর্কে। Hector is son of King Priam and Queen Hecuba. Hector is the mightiest warrior in the Trojan army. গ্রিক আর্মিতে যেমন আমরা অ্যাকিলেসকে পেলাম। তার মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, গ্রিক স্যার আর্মিতে হেক্টর হচ্ছে ওই মানে ট্রোজান আর্মিদের হেড আর কি, মানে কিং। ওই হেক্টর হচ্ছে ওদের না, যেমনটা ছিল হচ্ছে সব। হ্যাঁ, হেক্টর শুধুমাত্র ট্রোজান আর্মির সর্বশ্রেষ্ঠ সৈনিক তাই না, সে হচ্ছে কমান্ডার ইন চিফ, ওদের আর্মির সর্বাধিনায়ক। এখন ও কিন্তু ট্রোজানদের রাজা না, নট দ্য কিং। রাজা হচ্ছে এই যে প্রিয়াম, সবার শেষে নাম আছে প্রিয়াম, কিং অফ প্রিয়াম Sorry, হচ্ছে he's রাজা। the prince. সে হচ্ছে ওয়ান অফ দ্য প্রিন্স, একজন ওয়ারিয়র। এবং কমান্ডার ইন চিফ, ট্রোজান আর্মির সর্বাধিনায়ক। হেক্টর একই সাথে দ্য স্ট্রংগেস্ট ট্রোজান ওয়ারিয়ার অ্যান্ড কমান্ডার ইন চিফ অফ ট্রোজান আর্মি। এইদিকে আমরা গ্রিক সাইডে অ্যাগামেমননকে পেয়েছিলাম কমান্ডার ইন চিফ, সুপ্রিম কমান্ডার, আর গ্রিকদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল অ্যাকিলিস ওই সাইডে। আর এই সাইডে ট্রোজান সাইডে ট্রোজানদের কমান্ডার ইন চিফ হেক্টর, এবং হেক্টর নিজেই দ্য মাইটিয়েস্ট ওয়ারিয়ার। এই সাইডে হেক্টর হচ্ছে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। ট্রয় থেকে ট্রোজান, রাজ্যের নাম হচ্ছে ট্রয়। এই রাজ্যের অধিবাসীদেরকে বলা হয় ট্রোজান। ওইদিকে আছে হচ্ছে একাইয়ানরা। একাইয়ান বলতে এনশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিকদেরকে বলা হয় একাইয়ান। আর এইদিকে আছে হচ্ছে ট্রোজান। এই ট্রোজানদের পক্ষে একজন দেবতা আছেন, সেই দেবতার নাম হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো 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 APOLLO, অ্যাপোলো। অ্যাপোলো কে? অ্যাপোলো হচ্ছে ওই যে একটু আগে আমরা জিউসের নাম পড়লাম, জিউস দ্য কিং অফ দ্য গডস এন্ড গডেসেস, সেই জিউসের এক ছেলে। জিউসের সান, মানে হচ্ছে অ্যাপোলো ইজ নট এ হিউম্যান বিং। অ্যাপোলো কিন্তু মর্টাল হিউম্যান বিং, মানুষ না। অ্যাপোলো একজন দেবতা, দ্য গড অফ প্লেগ। অ্যাপোলো ইজ দ্য গড অফ প্লেগ, মহামারী, অসুখের দেবতা, আরো অনেক কিছুর দেবতা, বাট আপাতত আমরা এই টাইটেলটাই মনে রাখবো, অ্যাপোলো ইজ দ্য গড অফ প্লেগ। এই অ্যাপোলো হচ্ছে ট্রোজানদের পক্ষে। তাহলে আমরা দুইটা সাইড পেয়ে গেলাম, দুইটা সাইডের মোটামুটি কিছু চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হলাম। হাতে গোনা কিছু। I have a question. ইয়েস স্যার, অ্যাপোলো জিসাসের ছেলে, তাহলে সে যদি ইমর্টাল হয়ে থাকে, তাহলে স্যার অ্যাক্লিস তো সরি দ্য স্পেলিং, থ্যাটিসের ছেলে, কিন্তু সে তাহলে কি ইমর্টাল? আর না না, কারণ ওর বাবা হচ্ছে মর্টাল। অ্যাকিলিসের বাবা মর্টাল, মানুষ ছিল, এই জন্য অ্যাকিলিসও মানুষ। যদি বাবা মা দুইজনই দেবতা হয়, দেবী দেবতা হয়, তাহলে ছেলে মেয়ে দেবতা অথবা দেবী হবে। আর যে কোনো একজন যদি বাবা মা মর্টাল হিউম্যান বিং হয়, তাহলে আপনারা পাবেন মর্টাল। এদেরকে বলা হয় ডেমিগড বলে। এরা অর্ধেক গড, অর্ধেক হিউম্যান বিং। এটা স্যার জি আমাদের মানে একিলাস পয়েন্ট সম্পর্কে যখন জানানো হয়েছিল, তখন মানে আমরা একটা মানে গ্রিক মিথের আরেকটা কাহিনী শুনেছিলাম, সেটা হলো যে একিলাসের মা মানে
চাচ্ছিল সে যেন ইমমর্টাল হয়, বাট তার যখন তাকে ইমমর্টাল করার জন্য একটা রিভারের ভিতরে পা ধরে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে পায়ের যে অংশটা হাত থাকে সেই অংশটা টুকুতে শুধু পানি লাগে না, এর জন্য ওই হ্যাঁ অংশটা উইকনেস। হ্যাঁ হ্যাঁ ওই অংশটাই হলো মানে ওর উইকনেস হয়ে যায়, মানে ওই অংশে আঘাত করলে সে মারা যাবে আর কি। হ্যাঁ আর ওটা ওটা প্লাস ওটা একিলিসের মাকে হচ্ছে স্যার মেবি মানে অনেক রাগ করা হয়েছিল বিকজ ও হচ্ছে ইমর্টাল হয়ে মর্টাল একজনকে লাইক লাভ করেছিল, দ্যাটস ওয়াই। বিষয়টা আসলে তা না, বিষয়টা অন্য একটা ব্যাপার আছে, এটা আমরা পরে আলোচনা করব। ওকে স্যার। এটা থেটিসকে আসলে জোর করে একজন হিউম্যান বিং মানুষের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, সে ইচ্ছে করে করেনি। ইট ওয়াজ নট লাভ, ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ ফোর্সড ম্যারেজ। এটা আমরা পরে জানতে পারবো। এখন আমরা আমাদের ইলিয়াডের গল্পটা কি, আমাদের অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো লেজেন্ড আছে, গল্প অনেক, কিন্তু আমরা হারিয়ে গেলে হবে না, আমাদেরকে ফোকাস রাখতে হবে। ইলিয়াড, হোমারের ইলিয়াডে অনেকগুলো ছোট 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 কাহিনী আছে, থাউজেন্ডস অফ শর্ট অ্যানেকডোট, থাউজেন্ডস অফ শর্ট লেজেন্ডস, অনেক কিছু আমরা পাবো, কিন্তু আমরা যদি মনোযোগটা না রাখি তাহলে হারিয়ে যাব। আমরা তো অনেকগুলো কাহিনী আমাদের পক্ষে পড়া সম্ভব না, মহাকাব্যে কিন্তু অনেকগুলো ছোট 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 গল্প থাকে। আমরা মূল যে গল্পটা আছে, মেইন ন্যারেটিভ, মূল গল্পটা আমরা ফোকাস করব, তা না হলে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না। ইট উড বি ইম্পসিবল টু কমপ্লিট দ্য এপিক। আমরা মূল যে গল্পটা, মেইন স্টোরি, মেইন ন্যারেটিভ, সেটাতে ফোকাস করব। হোয়াট ইজ দ্যাট মেইন ন্যারেটিভ? আশা করি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন মূল গল্পটা, সেন্ট্রাল ফোকাস যেটা, সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। লেটস ফোকাস অন দ্য মেইন ন্যারেটিভ। ইলিয়াডের গল্পটা কি? ইলিয়াডের গল্পটা কি? দ্য ইলিয়াড, হোমারের ইলিয়াড, এই গল্পটার সেন্ট্রাল থিম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, দ্য রাথ অফ অ্যাকিলিস। দ্য রাথ অফ অ্যাকিলিস। রাথ মানে কি কেউ বলতে পারবেন? বলেন তো রাত মানে কি? রাবিনা বলেন তো রাত মানে কি? নূর বলেন তো রাত মানে কি? স্যার ডব্লিউ নো আইডিয়া, হুম স্যার নো আইডিয়া। স্যার রাগ বা লাইক হ্যাঁ ক্ষোভ হ্যাঁ টাইপের কিছু। হ্যাঁ 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 স্যার এটা মানে 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 ক্রোধ হবে স্যার, মানে মানে ক্রোধ জাতীয়। প্রচন্ড, আহ, প্রচন্ড হ্যাঁ ক্রোধ, প্রচন্ড রাগ, এক্সট্রিম অ্যাঙ্গার, ভয়ঙ্কর ভয়াবহ রাগ, মানে চারটিখানি রাগ না, প্রচন্ড রাগ, এক্সট্রিম অ্যাঙ্গার, এমন রাগ যে রাগে একদম পাগল হয়ে যাওয়ার মতো, মানে পাগল করে দেওয়ার মতো রাগ। অনেক সময় আমরা আমরা হয় না যে রাগে পাগল হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, এর রাত হচ্ছে সেই রকম, তীব্র ক্রোধ, তীব্র আক্রোশ, রাত। একটু আগে আমরা ক্যারেক্টারের সাথে পরিচিত হলাম না, যে অ্যাকিলিসকে বললাম দ্য স্ট্রংগেস্ট সোলজার, দ্য গ্রেটেস্ট মাইটিয়েস্ট গ্রিক সোলজার, সেই অ্যাকিলিস। এই অ্যাকিলিস কোনো একটা কারণে ভয়ঙ্কর ভাবে রেগে যায়, তীব্র ক্রোধ, এক্সট্রিম অ্যাঙ্গার, প্রচন্ড রাগে সে রাগান্বিত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন অ্যাকিলিস রেগে যায়? অ্যাকিলিস কেন রেগে গেল? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য রাথ অফ অ্যাকিলিস? এইটাই হচ্ছে, এই যে অ্যাকিলিস কেন রেগে গেল এবং অ্যাকিলিসের রাগ কিভাবে কমলো, কেন সে রাগলো এবং রাগটা কিভাবে কমলো, এইটাই হচ্ছে আমাদের হোমারের ইলিয়াডের মূল ন্যারেটিভ, মূল কাহিনী, এবং এইটাই আমরা ফোকাস করার চেষ্টা করব আমাদের এই কোর্সে। সো দ্য ইলিয়াড, ইলিয়াডকে আমরা, ইলিয়াডের মূল কাহিনীটা আমরা কোনটাতে ফোকাস করছি? অ্যাকিলিসের তীব্র আক্রোশ, তীব্র ক্রোধ, দ্য রাথ অফ অ্যাকিলিস। এখন কেন the greatest and mightiest Greek warrior
সে কেন এত ভয়ঙ্কর ভাবে রেগে গেল, তার রেগে যাওয়ার কারণ কি? নাম্বার 1, কেন সে রেগে গেল। নাম্বার 2, তার রেগে যাওয়ার ফলাফল কি, কনসিকুয়েন্স কি। নাম্বার 3, তার রাগটা কিভাবে কমলো। এই এই পয়েন্টগুলো নিয়েই আমাদের মূল গল্পটা। তাহলে সেন্ট্রাল ফোকাস অফ হোমার্স ইলিয়াড ইজ দ্য wrath অফ অ্যাকিলিস, দ্য অ্যাঙ্গার, এক্সট্রিম অ্যাঙ্গার অফ অ্যাকিলিস। তাহলে আমরা কি কি বিষয় আমরা ফোকাস করব আমাদের এই হোমারের মহাকাব্য, এপিক, ক্লাসিক এপিক ইলিয়াডে, সেই বিষয়ে আমরা একটা ধারণা নেই। প্রথমেই প্রথম পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাগামেমনন টেকস অ্যাওয়ে ব্রিসেইস। অ্যাগামেমনন, একটু আগে আমরা চরিত্র সম্পর্কে জানলাম, গ্রিক আর্মির সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার। সে কি করলো? অ্যাগামেমনন টেকস অ্যাওয়ে ব্রিসেইস। ব্রিসেইস নামে একজনকে সে টেকস অ্যাওয়ে, নিয়ে নিল। কার কাছ থেকে নিয়ে নিল? অ্যাকিলিসের কাছ থেকে নিয়ে নিল। অ্যাগামেমনন টেকস অ্যাওয়ে ব্রিসেইস। এই ব্রিসেইসটা আবার কে? এই ব্রিসেইস হচ্ছে অ্যাকিলিসেস ওয়ার প্রাইজ। ওয়ার প্রাইজ মানে কি? যখনই কোনো একটা খণ্ড যুদ্ধ হয়, যুদ্ধে যারা জিতে যায় তারা কি করে? তারা লুটপাট করে, এলাকা দখল করে লুটপাট করে। লুটপাট করার পর মূল্যবান যে সম্পদগুলো থাকে, এই মূল্যবান সম্পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে হিউম্যান বিং, মানুষ। মানুষকে তারা বেঁধে ফেলে, ধরে নিয়ে যায়। এই মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে যুবতী নারী। যুবতী নারীদের মধ্যে আবার সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে ভার্জিন, যারা অবিবাহিতা কুমারী নারী। তার মানে আমরা বলতে পারি, কোন একটা এলাকা দখল করার পর যখন লুটপাট হয়, যেসব মূল্যবান ধন সম্পদ লুটপাট করা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান ধরা হয় কুমারী যুবতী নারীদের। গ্রিকরা যখন ক্রাইস নামে একটা শহর দখল করে, তখন সেই যুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরূপ অ্যাকিলিসকে ব্রিসেইস নামে এক কুমারী উপহার দেয়া হয়। এই ব্রিসেইস নট অনলি আ গার্ল, এই ব্রিসেইস অ্যাকিলিসের কাছে ছিল মেডেল অফ অনারের মতো। যুদ্ধে সৈন্যরা যখন বীরত্ব প্রদর্শন করে, তখন তাদের সম্মান সূচক মেডেল অফ অনার দেয়া হয় না, মেডেল দেওয়া হয় না বীরত্বের স্বীকৃতি স্বরূপ? আপনারা কি জানেন আর্মিদেরকে মেডেল দেওয়া হয়? জি স্যার। স্যার র্যাঙ্কও তো চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেডেল অফ অনার। অ্যাকিলিসের বীরত্বের পুরস্কার স্বরূপ ব্রিসেইসকে উপহার দেওয়া হয়েছিল। মানে অ্যাকিলিসের কাছে ব্রিসেইস শুধুমাত্র একজন কুমারী যুবতী নয়, অ্যাকিলিসের কাছে ব্রিসেইস হচ্ছে ওর ওয়ার প্রাইজ, মেডেল অফ অনার, গৌরবের প্রতীক। একজন সৈনিকের কাছ থেকে তার মেডেল অফ অনার ছিনিয়ে নেয়া যেরকম প্রচন্ড অপমানের, অ্যাকিলিসের কাছ থেকে ব্রিসেইসকে কেড়ে নেওয়া হচ্ছে ঠিক ততটাই অপমানজনক। কোনো একটা কারণে, ফর আ স্পেসিফিক রিজন, অ্যাগামেমনন অ্যাকিলিসের কাছ থেকে তার ওয়ার প্রাইজ ব্রিসেইসকে কেড়ে নেয়, ছিনিয়ে নেয়। কারণটা আমরা পরে জানবো, বাট আপাতত আমরা এটাই জানি যে কোনো একটা কারণে অ্যাগামেমনন অ্যাকিলিসের গ্লোরি, ওয়ার প্রাইজ, মেডেল অফ অনার ছিনিয়ে নিল। ব্রিসেইস কিন্তু শুধুমাত্র একজন নারী না, শুধুমাত্র অ্যাকিলিসের একজন দাসী না। ব্রিসেইস হচ্ছে অ্যাকিলিসের ওয়ার প্রাইজ, মেডেল অফ অনার। যখনই অ্যাকিলিসের কাছ থেকে
যে কোনো কারণেই হোক অ্যাগামেমনন ব্রিসেইসকে কেড়ে নিল, এটা কিন্তু অ্যাকিলিসের তীব্র অপমান। এই ভয়ঙ্কর অপমান এর ফলে কি হলো? Thus strips of Achilles' glory, অ্যাকিলিসের মর্যাদার হানি হলো। অ্যাকিলিসের যে গৌরব, সেই গৌরবে অপমানের কালি পড়ল। অ্যাকিলিসের কাছ থেকে অ্যাগামেমনন তার ওয়ার প্রাইজটা ছিনিয়ে নিল। শুধুমাত্র ছিনিয়ে নিল তাই না, মোরওভার অ্যাগামেমনন ইনসাল্টস অ্যাকিলিস, খুবই তীব্র কটু ভাষায়, জঘন্য ভাষায় অ্যাগামেমনন অ্যাকিলিসকে অপমান করে। অ্যাগামেমনন দ্য সুপ্রিম গ্রিক কমান্ডার, সে তার আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ সৈন্য, সবচেয়ে শক্তিশালী সৈন্যকে অপমান করছে। অ্যাগামেমনন তার নিজের আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ সৈন্যকে সে অপমান করছে। নাম্বার 1, তার কাছ থেকে তার মেডেল অফ অনারটা ছিনিয়ে নিল ব্রিসেইস। নাম্বার 2, অ্যাকিলিসকে সে তীব্রভাবে অপমান করল। এর ফলে কি হলো? এর ফলে অ্যাকিলিস ইজ ইনফিউরিয়েটেড। অ্যাকিলিস তার মাথায় রাগের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। প্রচন্ড রাগে অ্যাকিলিসের মাথা একদম নষ্ট। এত কষ্ট করে অ্যাগামেমননের জন্য যুদ্ধ করলো, অথচ অ্যাগামেমনন ওকে এই প্রতিদান দিল, ওর মেডেল অফ অনার ছিনিয়ে নিল, ওকে তীব্র ভাষায় অপমান করলো। এর ফলে অ্যাকিলিস চরমভাবে রেগে গেল, আক্রোশ, ক্রোধ, ইনফিউরিয়েটেড। অ্যাকিলিস ইজ ইনফিউরিয়েটেড। এই তো অ্যাকিলিসের মাথায়, অ্যাকিলিসের মনে রাগের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। দ্য রাথ অফ অ্যাকিলিস। অ্যাকিলিস প্রচন্ডভাবে রেগে গেল। রাগে দুঃখে অপমানে সে কি করলো? হি লিভস ব্যাটলফিল্ড, সে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলেই গেল। অ্যাকিলিস বলল যে আমি আর তোমার হয়ে যুদ্ধই করব না। অ্যাকিলিস অ্যাগামেমননকে বলল যে আমি আর তোমার হয়ে যুদ্ধই করব না। অ্যাকিলিস যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। যুদ্ধক্ষেত্র থেকে চলে যাওয়ার পর রাগে দুঃখে অপমানে সে তার মায়ের কাছে যায়। অ্যাকিলিস গোস টু হিজ মাদার থেটিস। অ্যাকিলিস তার মা সি গডেস থেটিসের কাছে যায়। মায়ের কাছে ছেলে গিয়ে কি করে? মা প্রচন্ড দুঃখে অপমানে মায়ের কাছে ছেলে গিয়ে কান্নাকাটি করে। কাঁদতে কাঁদতে অ্যাকিলিস মেড থেটিস টু পারসুয়েট জিউস। অ্যাকিলিস তখন ওর মার কাছে গিয়ে খুব কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে। অ্যাকিলিস তখন থেটিসকে একটা রিকোয়েস্ট করলো। কি রিকোয়েস্ট করলো? অ্যাকিলিস মেড থেটিস টু পারসুয়েট জিউস। অ্যাকিলিস তার মা থেটিসকে দিয়ে জিউসকে রাজি করালো। কি করতে রাজি করালো? কি করতে পারসুয়েট করালো? সো দ্যাট দ্য গ্রিক মে সাফার গ্রেট লসেস ইন ব্যাটলস। এখন থেকে গ্রিক আর্মি কোনো একটা যুদ্ধে জিততে পারবে না। গ্রিকরা শুধু হারতেই থাকবে, হারতেই থাকবে, তাদের চরম ক্ষয়ক্ষতি হবে, তারা চরম দুর্দশার মধ্যে পড়বে। প্রতিটা যুদ্ধে গ্রিকরা চরমভাবে হারতে থাকবে। কেন? In order to realize Achilles' value in the army. গ্রিক আর্মিতে অ্যাকিলিস কতটা জরুরি, কতটা মূল্যবান, সেই মূল্যটা বোঝানোর জন্য এই কাজটা সে করলো। অ্যাকিলিস তার মাকে পাঠালো জিউসের কাছে। থেটিস গিয়ে জিউসের কাছে অনুনয় বিনয় করবে, কাকুতি মিনতি করবে। কেন কাকুতি মিনতি করবে? যাতে গ্রিকরা এর পরবর্তী যতগুলো যুদ্ধ আছে যুদ্ধে হারতে থাকে। কেন গ্রিকরা হারবে? হারবে এই জন্য যাতে তারা অ্যাকিলিসের মূল্য বুঝতে পারে, অ্যাকিলিস গ্রিক আর্মিতে কতটা গুরুত্বপূর্ণ, অ্যাকিলিসের
মূল্য বোঝানোর জন্য গ্রিকরা হাঁটতে থাকবে এবং কোনো একটা কারণে জিউস এই অনুরোধ গ্রহণ করে। অ্যাকিলিস তার মাকে পাঠালো যাতে সে জিউসকে রাজি করাতে পারে এবং জিউস সেই অনুরোধ মেনে নিল। ইচ্ছা পূরণ হবে, অ্যাকিলিসের ইচ্ছা পূরণ হবে। কি ইচ্ছা পূরণ হবে? যে যতদিন পর্যন্ত অ্যাকিলিস গ্রিক আর্মিতে ফেরত আসবে, যতদিন পর্যন্ত না অ্যাকিলিস গ্রিক আর্মিতে ফেরত আসবে, ততদিন পর্যন্ত গ্রিকরা শুধু হারতেই থাকবে, হারতেই থাকবে। এতদিন পর্যন্ত গ্রিকরা শুধু জিতে গেছে। সেই জয়ের বেশিরভাগ জয়ের ক্রেডিট ছিল অ্যাকিলিসের। এই অ্যাকিলিসের মূল্য বোঝানোর জন্য এখন জিউস সেই অনুরোধটা গ্রহণ করলো। ঠিক আছে, যতদিন না পর্যন্ত অ্যাকিলিস গ্রিক আর্মিতে ফিরবে ততদিন পর্যন্ত গ্রিক আর্মি জিতবে না, শুধু হারতেই থাকবে। এই পার্টটা কি আপনারা বুঝেছেন? হাইলাইটেড পার্টটা? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আফরোজা আপনি কি আমাদের সাথে একটু এই জিনিসটা বাংলায় শেয়ার করবেন যে এটা কি হচ্ছে এখানে সেকেন্ড পয়েন্টে? ইমন, ইমন কি দেখতে পাচ্ছেন? Yes, sir. দেখেন তো সেকেন্ড পয়েন্টে কি হলো। Okay. Achilles, sir, আমি কি হ্যাঁ বলবো? বলেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনার পরেও বলবে, সমস্যা নেই। সরি স্যার, আমার মাইক্রোফোনটা মনে মিউট করা ও, ছিল। আচ্ছা ঠিক আছে, ইমন বলুক তারপরে আপনি বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ ইমন বলেন। Achilles actually at that time infuriate ছিল যখন ব্যাটলফিল্ড থেকে মানে যখন বিসেস কে যখন এগামেমনন কেড়ে নিল তখন থেকে ও ব্যাটলফিল্ডটা ছেড়ে দিল আর কি। তারপর গিয়ে ওর মানে ওর মার কাছে চেটিসের কাছে গিয়েছিল, যার পর আহ, আম, থেটিসকে দিয়ে জিওসকে পারসুয়েট করেছে যে যেভাবেই হোক যে the Greeks may suffer great losses in battle in order to realize at least value in the army. তারপর যেন গ্রিকরা বুঝতে পারে যে হ্যাঁ, যে অ্যাকচুয়ালি অ্যাকিলিসের ভ্যালুটা যখন ও ছিল, যে মানে না থাকার কারণে যারা ইয়াটা বুঝতে পারে, ভ্যালুটা বুঝতে পারে, যে যেন এরপর থেকে জিওসকে রাজি করে যেন এরপর থেকে গ্রিকরা যেন হারতে থাকে এই ব্যাটল ফিল্ডটা। আর তারপর থেকে যেন গ্রিকের সবাই বুঝতে পারে যে অ্যাকিলিস অ্যাকচুয়ালি এটা খুব ভ্যালুয়েবল পার্সন ছিল তখন। এটাই আর কি। ওকে, থ্যাংক ইউ ইমন। আফরোজা আপনি একটু অ্যাড করবেন এখানে। জি স্যার। Achilles is infuriated, that means Achilles রাগে রাগান্বিত হয়েছিল, লিভস ব্যাটলফিল্ড এবং সে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে এসেছিল, অ্যান্ড গোস টু হিজ মাদার থেটিস, এবং সে যুদ্ধক্ষেত্র ছেড়ে তার মায়ের কাছে, দ্যাট মিন্স থেটিসের কাছে চলে গিয়েছিল। একিলিস মেড থেটিস টু পারসিউট জিউস। একিলিস তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে তার মাকে একটা অনুরোধ করলো যে সে যাতে জিউসের কাছে গিয়ে একটা একিলিসের মনের ইচ্ছা পূরণ করার জন্য যাতে তাকে রাজি করাতে পারে, সেটা হচ্ছে যে সো দ্যাট গ্রিকস মে সাফার গ্রেট লসেস ইন ব্যাটলস। এতদিন মানে গ্রিকরা যত যুদ্ধটা জয় করে এসেছিল সবগুলোতে বেশিরভাগ ক্রেডিট ছিল জেতার হচ্ছে একিলিসের, বাট হ্যাঁ এখন যাতে গ্রিকরা সেটা মানে না হয়, ওরা যাতে সব যুদ্ধে হারতে থাকে যতদিন না পর্যন্ত একিলিস হচ্ছে যুদ্ধক্ষেত্রে। সরি স্যার, আমার হ্যাঁ, ইটস ওকে। স্যার আচ্ছা আচ্ছা সাউন্ড আসছে স্যার। আচ্ছা আচ্ছা। স্যার এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আহ ও যাতে হচ্ছে মানে ওর ভ্যালুটা যাতে গ্রিকরা হচ্ছে বুঝতে পারে যে ও না ফিরলে তারা হচ্ছে কোনো যুদ্ধ জয় করতে পারবে না, হ্যাঁ, এটা আর কি স্যার। থ্যাংক ইউ। এই সরি এই হচ্ছে স্যার বিষয়। নয়েজের জন্য। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার যে অ্যাগামেমনন তার
আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যোদ্ধা তাকে সে যথাযথ সম্মান দিতে পারেনি, তার মেডেল অফ অনার ছিনিয়ে নিয়েছে, ওয়ার প্রাইজ ছিনিয়ে নিয়েছে এবং অ্যাকিলিসকে তীব্র ভাষায় অপমান করেছে। এর ফলস্বরূপ অ্যাকিলিস চলে গেল যুদ্ধক্ষেত্র ছেড়ে। শুধু তাই না, সে মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করলো এবং মাকে দিয়ে জিউসকে রাজি করালো। এর ফলে কি হচ্ছে, যতদিন না পর্যন্ত অ্যাকিলিস আর্মিতে ফিরবে ততদিন পর্যন্ত তার নিজের আর্মি, তার নিজের দল হারতে থাকবে। তাহলে এখানে অ্যাকিলিসকে আমরা খুবই সেলফিশ, খুবই ন্যারো মাইন্ডেড একজন পার্সন হিসেবে পাচ্ছি, যে তার ব্যক্তিগত সেলফিশনেসের জন্য সবাইকে সাফার করাচ্ছে। One man's selfishness is the reason of sufferings of thousands of soldiers. অ্যাকিলিসের একার জন্য হাজার হাজার সৈন্য এখন সাফার করবে। Thousands of soldiers will lose their lives. হাজার হাজার সৈন্য তাদের জীবন হারাবে কেন? Because of Achilles' ego. অ্যাকিলিসের ইগোর জন্য অনেকেই সাফার করবে। It was the consequence of অ্যাকিলিসেস অ্যাঙ্গার। এই যে অ্যাকিলিস রেগে গেল, এটা হচ্ছে তার প্রতিফলন, তার কনসিকুয়েন্স, তার ফলাফল। এটা আমরা পরবর্তীতে আরো দেখব যে অ্যাকিলিসের অ্যাঙ্গার, তার রাথ এর জন্য কিভাবে হাজার হাজার মানুষ সাফার করছে। এর পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাকিলিসেস ক্লোজ ফ্রেন্ড পেট্রোক্লাস। এটা আমরা অলরেডি এই ক্যারেক্টার সম্পর্কে আমরা জেনেছি হালকা, যে পেট্রোক্লাস নামে একজন আছে যাকে অ্যাকিলিস অনেক মূল্য দেয়। অন্য আর কারো কথা না শুনলেও অ্যাকিলিস এই পেট্রোক্লাসের কথা শোনে, তাকে মূল্যায়ন করে। অ্যাকিলিসেস ক্লোজ ফ্রেন্ড পেট্রোক্লাস, সে কি করে? পেট্রোক্লাস ট্রাইস টু পারসুয়েড অ্যাকিলিস। এই পেট্রোক্লাস গিয়ে অনেক নরম ভাষায় অ্যাকিলিসকে রাজি করানোর চেষ্টা করে, পারসুয়েড করার চেষ্টা করে, টু রিটার্ন টু ব্যাটলফিল্ড, to save the Greek soldiers. পেট্রোক্লাস অ্যাকিলিসকে অনেক করুণ অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, যাতে অ্যাকিলিস সব ভুলে আবার আর্মিতে ফিরে আসে। কারণ অ্যাকিলিস পারে, একমাত্র অ্যাকিলিসই পারে গ্রিকদের এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। অ্যাকিলিসের ইচ্ছা পূরণ হয়েছে, জিউস অ্যাকিলিসের ইচ্ছা পূরণ করেছে যে যতদিন না পর্যন্ত অ্যাকিলিস আর্মিতে ফিরবে ততদিন পর্যন্ত গ্রিকরা চরমভাবে পরাজিত হবে এবং অনেক ক্ষয়ক্ষতি হবে তাদের। গ্রিকদের অবস্থা শোচনীয়, খুবই ভয়ঙ্কর করুণ অবস্থা। একমাত্র অ্যাকিলিস পারে তাদেরকে বাঁচাতে। অ্যাকিলিসের সবচেয়ে ঘনিষ্ঠ কাছের মানুষ পেট্রোক্লাস অ্যাকিলিসকে গিয়ে বারবার রিকোয়েস্ট করে, কিন্তু অ্যাকিলিস এই ক্ষেত্রে খুব অ্যাডামেন্ট, জেদি, ওর ইগো সেন্সিটিভনেস এখানে খুব বেশি। নেভারদ্যালেস অ্যাকিলিস রিমেইনস ইনডিফারেন্ট, কিন্তু অ্যাকিলিস কোনো কিছুই শুনবে না, অ্যাকিলিস এইসব কোনো কিছুই মানতে রাজি না। দাস এভাবেই অ্যাকিলিসেস অ্যাঙ্গার, অ্যাকিলিসের যে প্রচন্ড ক্রোধ, রাগ, আক্রোশ, অ্যাকিলিসেস অ্যাঙ্গার কজেস সাফারিংস টু হিজ ফেলো গ্রিক সোলজার্স। অ্যাকিলিসের নিজের দলের সৈন্যরা, অ্যাকিলিসের নিজের সৈন্যবাহিনী, পুরো বাহিনীটা সাফার করছে, তারা কষ্ট করছে, বিকজ অফ অ্যাকিলিসেস অ্যাঙ্গার। অ্যাকিলিসের এই চরম তীব্র ক্রোধ, তীব্র আক্রোশের কারণে তার নিজের সৈন্যবাহিনী খুব চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কষ্ট পাচ্ছে। এই হচ্ছে আমাদের এই মহাকাব্যের ফার্স্ট পার্টের সিনপসিস, সামারি আমরা বলতে পারি। পরবর্তী পার্টে আমরা আসি। হেক্টর সম্পর্কে আমরা জেনেছিলাম, হেক্টরকে আমরা জেনেছি কমান্ডার ইন চিফ অফ ট্রোজান আর্মি। ওইদিকে হচ্ছে অ্যাগামেমনন, অ্যাকাইয়ান আর্মির হেড, এইদিকে হেক্টর হচ্ছে ট্রোজান আর্মির হেড, ট্রোজানদের লিডার এবং ট্রোজান আর্মির সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। ঘটনাক্রমে হেক্টর কিলস পেট্রোক্লাস। হেক্টর অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ পেট্রোক্লাসকে মেরে ফেলে।
যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ঘটনাক্রমে হেক্টর পেট্রোক্লাসকে হত্যা করে। হেক্টর কিলস পেট্রোক্লাস, দ্য ডিয়ারেস্ট ফ্রেন্ড অফ অ্যাকিলিস। অ্যাকিলিসের সবচেয়ে আদরের, সবচেয়ে কাছের মানুষ পেট্রোক্লাসকে হেক্টর মেরে ফেলে। এই পেট্রোক্লাস impersonated Achilles in the battlefield. এই পেট্রোক্লাস যখন দেখলো অ্যাকিলিস কোনোভাবেই যুদ্ধক্ষেত্রে ফিরে আসবে না, তখন পেট্রোক্লাস, সে খুবই দয়ালু, ভেরি জেন্টল, ভেরি কাইন্ড, সে করে কি, সে অ্যাকিলিস সেজে যুদ্ধে যায়। অ্যাকিলিসের যুদ্ধের পোশাক পরে অ্যাকিলিস সেজে সে যুদ্ধের ময়দানে যায়। পরে বিভিন্ন ঘটনাক্রমে উইথ দ্য হেল্প অফ অ্যাপোলো, অ্যাপোলো গডের কথা আপনাদের মনে আছে আশা করি, সেই অ্যাপোলো গডের সাহায্যে হেক্টর পেট্রোক্লাসকে মেরে ফেলে। তাহলে এখানে কালার কানেকশনটা দেখেন, পার্পল কালারের কানেকশনটা দেখেন, হেক্টর কিলস পেট্রোক্লাস উইথ দ্য হেল্প অফ অ্যাপোলো। অ্যাপোলো গডের সাহায্য সহযোগিতায় হেক্টর পেট্রোক্লাসকে মেরে ফেলে। পেট্রোক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাকিলিসের জীবনে। Thus, এভাবেই ignites অ্যাকিলিসেস ইন্টেন্স রাগ। এরপরে তো অ্যাকিলিস, তার রাগের কোনো সীমা পরিসীমা নাই। অ্যাকিলিসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যখন হেক্টর মেরে ফেললো, তখন তো অ্যাকিলিসের রাগের আর কোনো, এই রাগের কোনো আর পরিসীমা নাই। প্রচন্ড রাগে সে রাগান্বিত, সে মানে তার ক্রোধে, আক্রোশে সে সুস্থভাবে কোনো কিছুই আর করতে পারছে না। অ্যাকিলিস চরমভাবে রাগান্বিত। আবার এমনিতেই তো অ্যাকিলিস রেগে ছিল, এখন সে আরো বেশি রেগে গেল। ইন অর্ডার টু অ্যাভেঞ্জ পেট্রোক্লাসেস ডেথ, এই পেট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য, পেট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য, অ্যান্ড টু মিটিগেট হিজ অ্যাঙ্গার, নাম্বার ওয়ান, তার সবচেয়ে কাছের মানুষের মৃত্যুর প্রতিশোধ নেবে। নাম্বার টু, তার এই ভয়ঙ্কর রাগকে সে কমাবে, প্রশমন করবে, মিটিগেট করবে। প্রতিশোধ না নিলে তো এই রাগ কমবে না। প্রতিশোধ নেয়ার জন্য এবং তার রাগকে কমানোর জন্য অ্যাকিলিস কিলস হেক্টর, অ্যাকিলিস হেক্টরকে মেরে ফেলে। যুদ্ধের ময়দানেই অ্যাকিলিস হেক্টরকে মেরে ফেলে। শুধু মেরে ফেলেই শান্ত হয় না, অ্যাকিলিস শুধু হেক্টরকে মেরে ফেলে তাই না, and mutilates his corpse again and again, এবং তার যে ডেড বডি, মৃতদেহটাকে বারবার আঘাত করে, বিকৃত করে, মৃতদেহটার উপর প্রচুর অত্যাচার করে। মেরে ফেলার পরও তার মৃতদেহের উপর অনেক অত্যাচার করে। কেন? তার রাগ কমছে না। অ্যাকিলিসকে মেরে ফেলার পরও, হেক্টরকে মেরে ফেলার পরও অ্যাকিলিসের রাগ কিন্তু কমছে না। অ্যাকিলিসের রাত, ইন্টেন্স রাত কমছে না কিন্তু। টু অ্যাপিজ হিজ রাত, তার রাগটাকে কমানোর জন্য, সে আর রাগকে কন্ট্রোল করতে পারছে না। হি অলসো কিলস মেনি ট্রোজান ওয়ার ক্যাপটিভস, সে প্রচুর ট্রোজান বন্দী, যুদ্ধ বন্দীকে সে হত্যা করে। যুদ্ধের যারা সারেন্ডার করেছে তাদের তো আসলে ক্ষতি করা, কোনো রকম আঘাত করা উচিত না, কিন্তু হেক্টর কোনোভাবেই তার রাগকে কন্ট্রোল করতে পারছে না। সে যত যুদ্ধবন্দী ছিল, অপোজিশন বিপক্ষ দলের যত যুদ্ধবন্দী ছিল সবাইকে সে হত্যা করে। বাট অ্যাকিলিস ক্যানট ফাইন্ড পিস এনিওয়্যার, কিন্তু অ্যাকিলিস কোথাও শান্তি খুঁজে পায় না। এত হত্যার পরেও কিন্তু অ্যাকিলিস কোথাও শান্তি পাচ্ছে না। When Zeus commands Achilles to give Hector's dead body back to Priam, একটা সময় জিউস, দ্য কিং অফ দ্য গডস, অ্যাকিলিসকে বলে যে অনেক হয়েছে, এখন আর তুমি এই মৃতদেহের উপর অত্যাচার করো না। জিউস তখন অ্যাকিলিসকে অর্ডার দেয় যে হেক্টরের মৃতদেহটাকে যেন সে তার বাবা প্রিয়ামের কাছে ফেরত দেয়। জিউস অর্ডার্ড অ্যাকিলিস টু গিভ হেক্টরস ডেড বডি ব্যাক, হেক্টরের ডেড বডিটাকে ফেরত দেওয়ার জন্য অর্ডার দেয়।
প্রিয়ামকে আমরা চিনেছি ট্রোজান কিং, দ্য কিং অফ ট্রয়, অ্যান্ড হেক্টরস ফাদার, হেক্টরের বাবা হেক্টরের মৃতদেহটাকে নিতে আসে। হু কামস টু অ্যাকিলিস টু বেগ হিজ সন্স ডেড বডি, তখন ছেলের মৃতদেহটাকে ফিরিয়ে নেয়ার জন্য প্রিয়াম আসে। অ্যাকিলিস ডাজ সো, অ্যাকিলিস জিউসের নির্দেশ পালন করে। প্রিয়াম অ্যান্ড অ্যাকিলিস share their common grief. প্রিয়াম, অ্যাকিলিস তারা তাদের যে দুঃখ শেয়ার করে একজন আরেকজনের সাথে, and shed tears for their loved ones. প্রিয়াম তার ছেলেকে হারিয়েছে, অ্যাকিলিস তার কাছের ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছে। দুইজনই তারা অশ্রু বিসর্জন করে। they shed tears. এই চোখের জলের সাথে সাথে ফোটায় ফোটায় অ্যাকিলিসের যে প্রচন্ড রাগ সেটা কমে যায়। Gradually, the wrath of Achilles is mitigated. এত চেষ্টা করেও, এত হত্যা করেও যে অ্যাকিলিসের রাগ কমছিল না, অশ্রুর ফোটায় ফোটায় কাঁদতে কাঁদতে অ্যাকিলিসের রাগ গলে পানি হয়ে গেল। অ্যাকিলিসের রাগ কমে গেল, অ্যাকিলিসের রাগ পড়ে গেল। আমাদের মূল কাহিনীটা এখানেই শেষ। ইলিয়াডের মূল ন্যারেটিভ, মেইন ন্যারেটিভ হচ্ছে এটাই। অ্যাকিলিস প্রথমবার রেগে গেল, প্রথমবার রেগে যাওয়ার ফলে কি হলো, তারপর অ্যাকিলিস দ্বিতীয়বার রেগে গেল, তার ফলে কি হলো, আলটিমেটলি অ্যাকিলিসের রাগ কিভাবে পড়ে গেল, কিভাবে রাগ কমলো। এই যে এটাই হচ্ছে আমাদের এই হোমারের ইলিয়াড, এই এপিকের মূল ন্যারেটিভ, মূল স্টোরি, সেন্ট্রাল স্টোরি। আরো অনেক হান্ড্রেডস অফ শর্ট স্টোরিজ আছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট গল্প আছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের মূল গল্প। এইটাকে আমরা ফলো করব, তাহলে আমরা হারিয়ে যাব না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন শর্ট করে খুব সংক্ষেপে আপনারা ই করেন তো, এটা একটু আমাদের সাথে শেয়ার করেন। নীলিমা আছেন, শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, প্রথম যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমাদেরকে খুব সহজ করে একটু ব্যাখ্যা করে দেন তো, আলোচনা করেন। হেক্টর Sir, কিলস পেট্রোক্লাস, এখান থেকে। স্যার আমি কনফিউজড হয়ে গেছি, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, প্রথম পয়েন্টটা একটু আমাদের সাথে একটু শেয়ার করেন, পড়ে একটু আমাদেরকে একটু ই করেন। হেক্টর কিলস পেট্রোক্লাস, এখান থেকে। দেখতে পাচ্ছেন না? স্যার বুঝতে পারতেছি না। এই যে হেক্টর কিলস পেট্রোক্লাস, এখান থেকে একটু দেখেন। Hector kills Pesolus, the dearest friend of Achilles, who impersonated Achilles in the battlefield with the help of Apollo. Thus ignited Achilles' intense words. আচ্ছা, এই পার্টটা দেখেন। ঘটনাক্রমে হেক্টর কে ছিল? এটা হচ্ছে ট্রোজান আর্মির হেড এবং ট্রোজান আর্মির সবচেয়ে শক্তিশালী সৈন্য। হেক্টর পেট্রোক্লাসকে মেরে ফেলে উইথ দ্য হেল্প অফ অ্যাপোলো গডের সাহায্য সহযোগিতায় হেক্টর পেট্রোক্লাসকে মেরে ফেলে। পেট্রোক্লাসকে মারার ফলে, পেট্রোক্লাস হচ্ছে অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ, দাস এভাবেই ইগনাইটস, জ্বালিয়ে দেয় কিসের আগুন? রাগের আগুন,
ক্রোধের আগুন, অ্যাকিলিসেস ইন্টেন্স রাত। এরপর কি করছে পড়েন। In order to avenge Petalus' death and mitigate his anger, Achilles kills Hector and multiples his মিউটিলেট multilate his crops again and again. The টু অপিস appease to appease his works. রাত, Yeah. এটার উচ্চারণ হচ্ছে রাত। Wrath. He also kills many Trojan were captives, but Achilles cannot find peace anywhere. আচ্ছা, এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে সে মানে এখন আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে তার ফ্রেন্ডকে মারার ফলে সে খুবই মানে ক্ষুব্ধ হয়ে যায়। হ্যাঁ। সে মানে বুঝতে পারতেছিল না যে সে কি করবে, তো এজন্য তার অ্যাঙ্গারটা এমন লেভেলে চলে যায় যে সে তার অ্যাঙ্গার কন্ট্রোল করতে হেক্টর সহ আরো অনেক ট্রোজান যারা যুদ্ধ করতেছিল তাদের মানে মেরে ফেলে, বাট তারপরও তার রাগটা কন্ট্রোলে ছিল না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। অ্যাকিলিস কোথাও শান্তি পাচ্ছে না, প্রতিশোধ সে নিল, তাই না? অ্যাকিলিস তো মেরেছিল, অ্যাকিলিসের পেট্রোক্লাসকে সে মেরে ফেললো হেক্টর, এর শোধ সে নিল, হেক্টরকে মারলো, হেক্টরের ডেড বডির উপর অত্যাচার করলো, যারা যুদ্ধবন্দী ছিল সবাইকে মারলো সে, কিন্তু অ্যাকিলিসের রাগ কমছে না, অ্যাকিলিস কোনোভাবেই তার রাগকে কন্ট্রোল করতে পারছে না। তখন জুস অ্যাকিলিসকে নির্দেশ দিল যে হেক্টরের মৃতদেহ আর অত্যাচার করা যাবে না, মৃতদেহের উপর অত্যাচার করা যাবে না, ডেড বডি খুব পবিত্র একটা জিনিস, মৃতদেহের উপর অত্যাচার করতে হয় না। তখন অ্যাকিলিসকে নির্দেশ দেওয়া হলো যে সসম্মানে পবিত্রতার সাথে হেক্টরের মৃতদেহ যেন ফেরত দেয়া হয়। তখন হেক্টরের বাবা আসে, হেক্টরের বাবা এসে তার ছেলের মৃতদেহ ভিক্ষা করে নিয়ে যায়। হেক্টরের বাবা হচ্ছে ট্রয়ের রাজা প্রায়াম আর অ্যাকিলিস, তারা একসাথে বসে চোখের জল ফেলে, অশ্রু বিসর্জন করে। প্রিয়াম হেক্টরের জন্য কাঁদে, অ্যাকিলিস পেট্রোক্লাসের জন্য কাঁদে। এই কাঁদতে কাঁদতে চোখের জলে তার রাগটা আস্তে আস্তে কমে যায়। ধীরে ধীরে অবশেষে অ্যাকিলিস শান্তি পেল। এই হচ্ছে আমাদের মূল কাহিনী, মেইন ন্যারেটিভ। মূল এপিক পড়া শুরু করার আগে অবশ্যই এই দুটো স্লাইড, এই যে দ্য ইলিয়াড রাথ অফ অ্যাকিলিস, এই দুটো স্লাইড অবশ্যই ভালো করে মন দিয়ে পড়বেন। এটা হচ্ছে ফাউন্ডেশন, এটার উপর ভিত্তি করেই আমাদের পুরো কাহিনীটা রিভলভ করবে, পুরো কাহিনীটা এটার উপর ভিত্তি করেই আবর্তন করবে। এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আপনারা মন দিয়ে এই দুটো স্লাইড দেখেন, এবং কোনো পার্ট যদি ডিসকাস করতে হয়, আমাদের হাতে অবশ্য বেশি সময় নাই, টাইম তো শেষ হয়ে গেছে, তারপরেও যদি আপনাদের কোনো পার্ট কোনো অংশে যদি কনফিউশন থাকে, আপনারা একটু দেখেন, কোনো পার্ট যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি সেটা আবার ডিসকাস করব। প্লিজ দেখেন। সেন্ট্রাল ন্যারেটিভ, আজকে আমাদের ফোকাসটাই ছিল আমরা মূল গল্পটা, মূল যে কাহিনীটা সেটাতে আমরা ফোকাস করব। আমরা এটা বুঝতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। এই মূল ন্যারেটিভটার কোনো অংশ কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা আপনারা একটু দেখেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাকিলিস সে রেগে গেল। কেন রেগে গেল? কারণ তাদের আর্মির যে মূল কমান্ডার ইন চিফ তাকে সে অপমান করেছে, তার ওয়ার প্রাইজ ছিনিয়ে নিয়েছে।
রেগে গেল, রেগে সে আর্মি থেকে বের হয়ে গেল। এরপর সে জিউসকে দিয়ে একটা ষড়যন্ত্র করলো যে যতদিন না পর্যন্ত সে আর্মিতে ফিরবে ততদিন পর্যন্ত এই আর্মি জিততে পারবে না, শুধু হারতেই থাকবে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। অ্যাকিলিস যা চেয়েছিল তাই হলো। তারপর ঘটনাক্রমে তার সবচেয়ে কাছের যে বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, সে যুদ্ধে নিহত হয়, পেট্রোক্লাস হেক্টরের হাতে নিহত হয়। তারপরে অ্যাকিলিস আরো চরমভাবে রেগে যায়। এমনিতেও তো সে রাগান্বিত ছিল, ইনফিউরিয়েটেড ছিল, সে আরো বেশি রেগে গেল। কোনোভাবেই সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। পরে প্রতিশোধ নেয়ার জন্য সে হেক্টরকে হত্যা করে, আরো বহু ট্রোজান সৈন্যকে সে হত্যা করে। হেক্টরের মৃতদেহের উপর সে অত্যাচার করে। এটা আপনারা পরবর্তীতে দেখবেন। কি ভয়ঙ্কর রাগ! এত কিছু করার পরেও, এত হত্যাযজ্ঞের পরেও অ্যাকিলিসের রাগ মিটল না, রাগ কমছে না কোনোভাবেই, সে কোথাও শান্তি পাচ্ছে না। পরবর্তীতে অ্যাকিলিস যখন হেক্টরের মৃতদেহটাকে তার পিতা প্রিয়ামের হাতে তুলে দিল, প্রিয়ামের সাথে একসাথে বসে তারা যখন তাদের কাছের মানুষের স্মরণে অশ্রু বিসর্জন করলো, কাঁদলো, তখন ধীরে ধীরে দেখলো যে অ্যাকিলিস তার রাগটা কমে যাচ্ছে, আস্তে আস্তে অ্যাকিলিসের রাগটা কমে যাচ্ছে। অবশেষে দ্য রাথ অফ অ্যাকিলিস ওয়াজ এন্ডেড, অ্যাকিলিসের রাগটা কমে গেল। এই হচ্ছে আমাদের সেন্ট্রাল ন্যারেটিভ। এটা অবশ্যই আপনারা ভালো করে পড়বেন, আমি স্লাইডটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, স্লাইডটা খুব ভালো করে মন দিয়ে পড়বেন। এটা স্যার হচ্ছে ফাউন্ডেশন। হ্যাঁ বলেন। স্যার মেসেঞ্জার গ্রুপে দিলে হয় কি স্যার, একদম মানে অনেকের টেক্সটে স্যার নিচে নেমে যায় স্যার, এটা গুগল ক্লাসরুমে আর কি স্যার হ্যাঁ, পোস্ট ক্লাসরুমেও থাকবে, আচ্ছা ক্লাসরুমেও থাকবে। জি স্যার। আর স্যার একটু ক্লাস রেকর্ডিংটা। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং এটা আপনারা পেয়ে যাবেন, জি স্যার। আজকের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে স্যার। সবাই ভালো থাকেন, টেক কেয়ার। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট সোমবার নেক্সট মানডে বিকাল 4টার সময় ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।